আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে পার্ট 1 এ অষ্টকের নিয়ম, 2 এর নিয়ম, অষ্টক সম্প্রসারণ, যোজনী এই রিলেটেড যে বোর্ডে কোশ্চেনগুলো এসেছে ওইগুলো আমরা দেখেছিলাম। এখন পার্ট 2 তে আমরা ক্যাটায়ন, অ্যানায়ন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আয়নিক ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এর মধ্যে দ্রবণীয়তা, দ্রবণীয়তার ভিতর পোলারিটি, বন্ধন জোড়, মুক্ত জোড় যে কনসেপ্টগুলো আছে ওইগুলো দেখব। তারপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা এই কনসেপ্টগুলো দেখব। তো এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো দ্রবণীয়তা। দ্রবণীয়তা থেকে গত বছর হিউজ পরিমাণ কোশ্চেন এসছে বোর্ডগুলোতে। তারপর বিদ্যুৎ পরিবাহিতার থেকেও অনেক কোশ্চেন এসছে বোর্ডগুলোতে। তো এগুলো আমরা আর কি দেখব। তো আমরা আর কি প্রথম আমাদের টপিক ক্যাটায়ন অ্যানায়ন ওইটাই চলে যাই আমরা। তো ক্যাটায়ন কি? ক্যাটায়ন হলো কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে ধনাত্মক চার্জের আয়নে পরিণত হওয়াকে ক্যাটায়ন বলে। যেমন আমরা একটা উদাহরণ নিই, 11 সোডিয়াম। তো সোডিয়ামের ক্ষেত্রে এখানে ইলেকট্রন কয়টা আছে আর প্রোটন কয়টা আছে? প্রোটন আছে 11 আর ইলেকট্রন আছে 11। তো তাহলে আমরা যদি এখান থেকে যদি একটা ইলেকট্রন মাইনাস করি, তাহলে এটার পরবর্তীতে রূপ কি দাঁড়াবে? তখন আমরা একটা ধরে নিলাম এটা Na হবে সোডিয়াম। এখন ইলেকট্রন সংখ্যা এর কয়টা হয়ে গেল? যদি আমরা একটা ইলেকট্রন সংখ্যা যদি ছেড়ে দিই, তাহলে এটা আর কি হয়ে যাবে 10, তাই না? আর প্রোটন সংখ্যা কত হবে? প্রোটন সংখ্যা 11 থাকবে। তো আমরা জানি কি ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ কিন্তু মাইনাস, তাই না? আর প্রোটনের চার্জ কি? প্লাস। তো তাহলে আমরা যদি এখানে যোগ বিয়োগ করি, তাহলে কি থাকলো বেঁচে? বেঁচে থাকলো কিন্তু হলো -10 আর +11, তাহলে এখানে থাকলো +1। তো এই +1 এটা আর কি ওর চার্জ রিপ্রেজেন্ট করে, এটা হলো প্লাস। তো এই যে Na প্লাস, এটা আর কি এখন যেটায় পরিণত হয়েছে সেটাকে আমরা বলবো ক্যাটায়ন। এখন আমাদের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হলো অ্যানায়ন। তো অ্যানায়ন কি? অ্যানায়ন হলো কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণের ফলে ঋণাত্মক চার্জের আয়নতে পরিণত হওয়াকে অ্যানায়ন বলে। তো আমরা যদি দেখি যে একটা অক্সিজেন, অক্সিজেন কত? 8। এর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কিন্তু 8, প্রোটন সংখ্যাও কিন্তু 8। এখন এটা থেকে আমরা যদি দুইটা ইলেকট্রন যোগ করাই, এটা যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণের ফলে, তাহলে যদি দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি কিসে পরিণত হবে? আমরা ধরে নিলাম এটা অক্সিজেনে পরিণত হয়েছে। আর ইলেকট্রন এখন কয়টা হয়ে গেছে? আগে 8টা ছিল, এখন হলো 8টা প্লাস 2, তার মানে টোটাল 10টা ইলেকট্রন হয়ে গেছে। আর প্রোটন কয়টা আছে? প্রোটনও কিন্তু এখন, প্রোটন কিন্তু 8টাই থাকবে। এখন আমরা যদি এটা হলো প্লাস মাইনাস করি, তাহলে ইলেকট্রনের চার্জ কি? মাইনাস, তাই না? আর প্রোটনের চার্জ কি? +8, তাই না? এখন যদি আমরা এটাকে যদি প্লাস মাইনাস করি, তাহলে কি আসবে? তাহলে এটা -2 আসবে না? এই যে -2, এটা আর কি ওর মাথার উপরে চলে যাবে, এটা ওর চার্জ রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে ও -2 হয়ে গেল না? এখন এটাই আর কি অ্যানায়নে পরিণত হয়েছে। তাহলে ইলেকট্রন গ্রহণের ফলে যেটা হয় সেটা হলো অ্যানায়নে পরিণত হয়। আর ইলেকট্রন ছেড়ে দেওয়ার ফলে যে আয়নে পরিণত হয় সেটা আর কি ক্যাটায়নে পরিণত হয়। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক হলো আয়নিক বন্ধন। তো আয়নিক বন্ধনটা কি? বন্ধন গঠনকালে একটি পরমাণু ইলেকট্রন ছেড়ে এবং অন্য পরমাণু ওই ইলেকট্রনটি গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তো বন্ধন গঠনকালে একটি পরমাণু ইলেকট্রন ছেড়ে, ইলেকট্রন ছাড়ে কারা বলতো? ইলেকট্রন ছাড়ে কিন্তু ক্যাটায়নরা, তাই না? একটু আগে আমরা পড়লাম। আবার এটাকে আমরা বলতে পারি এটা আবার ধাতু, তাই না? ধাতুটা কিন্তু ইলেকট্রন ছাড়ে এবং অন্য পরমাণু ওই ইলেকট্রনটি গ্রহণের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়। তো অন্য পরমাণু ওই ইলেকট্রনটি গ্রহণের মাধ্যমে, এটা কি বলতো? এটা অ্যানায়ন না? আবার এটাকে আমরা বলতে পারবো এটা হলো অধাতু, কারণ অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? তাহলে আমরা এক কথায় বলতে পারবো যে ধাতু, অধাতু বা ক্যাটায়ন আর অ্যানায়নের যে বন্ধন, সেটা আর কি তোমার আয়নিক বন্ধন। তাহলে ধাতু অধাতু মিলে যে বন্ধন গঠিত হয় সেটা তোমার আয়নিক বন্ধন, তাই না? তাহলে আয়নিক বন্ধন হলো ধাতু অধাতুর যে বন্ধনটা, সেটা হলো আয়নিক বন্ধন। তো আচ্ছা, আমরা যদি এটার উদাহরণ দেখি, যে সোডিয়াম ফ্লুরাইড, এটা যদি আমরা গঠনটা দেখি তাহলে কিরকম হবে দেখো। আমরা একটা সোডিয়ামের চিত্র আঁকাই আগে। সোডিয়াম ফ্লুরাইড বলছো, তাই না? তো সোডিয়াম ফ্লুরাইড কিরকম হয়? 11টা সোডিয়ামের ইলেকট্রন দিয়ে দিই, আর এই যে 11টা, 11 নম্বর। তো ফ্লোরিনের ক্ষেত্রে কি হয় বলতো? ফ্লোরিনের ক্ষেত্রে দুইটা শেল হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। এবার দেখো যে এটার কিন্তু অষ্টক পূরণ হয়নি, আর এটারও কিন্তু অষ্টক পূরণ হয়নি। তো এ কি করবে? সোডিয়াম, সোডিয়াম এই ইলেকট্রনটা এখানে দিয়ে দেবে, একবারে ছেড়ে দেবে ইলেকট্রনটা। আর ফ্লোরিন কি করবে? ফ্লোরিন হলো ওই ইলেকট্রনটা গ্রহণ করবে। এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, তখন আর কি যেটা বন্ধনটা গঠিত হবে যেভাবে, এটা হলো তোমার সোডিয়াম ফ্লুরাইডের বন্ধন গঠন।
তাহলে দেখো যে আমরা যদি এটা হলো ইলেকট্রন ছাড়া আর এগুলো যদি লিখি, তাহলে দেখো যে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কিসে পরিণত হয় বলো তো? সোডিয়াম প্লাসে। আর ফ্লোরিন ওই ইলেকট্রনটা গ্রহণের মাধ্যমে কিসে পরিণত হয় বলো তো? এফ মাইনাসে। দেন আমাদের কি বন্ধন করতে হবে? আমরা যদি এটা কাটাকাটি করে দিই তাহলে যেটা বন্ধন গঠন হবে দেখো, সোডিয়াম প্লাস ফ্লোরিন গঠিত করে সোডিয়াম ফ্লোরাইড। তো এইভাবে যে বন্ধনটা গঠিত হয় সেটা হলো তোমার আয়নিক বন্ধন। আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখো আমাদের নেক্সট উদাহরণ হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে আমাদের গঠন চিত্রটা কিরকম হবে? ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন থাকবে, তাই না? আর বাকি সব ইলেকট্রনগুলো কিন্তু বাকি সব শেলে আর কি পূর্ণ আকারে থাকবে। তাহলে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড, তাইলে অক্সিজেনের কি হবে? অক্সিজেনের হবে লাস্ট লাস্ট শেলে 6টা ইলেকট্রন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে লাস্টে কিন্তু 6টা ইলেকট্রন আছে, তাই না? এখন ম্যাগনেসিয়াম এটা যদি অষ্টক নিয়ম পূরণ করতে চায় তাহলে কি হবে বলতো? এই দুইটা ইলেকট্রন আর কি ম্যাগনেসিয়াম একে দিয়ে দেবে। তাহলে এটা যদি দুইটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে যেটা হবে, এই দুইটা ইলেকট্রন এখানে চলে গেল। তাহলে এই যে এই বন্ধনটা, এই যে লাস্ট শেলটা ভ্যানিশ হয়ে যাবে। দেন লাস্টে এটারও অষ্টক নিয়ম পূরণ হয়ে যাবে, এটারও অষ্টক নিয়ম পূরণ হয়ে যাবে। এভাবে যে বন্ধন গঠিত হবে সেটা হলো তোমার আয়নিক বন্ধন। তো আমরা দেখি যে হলো ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন আমি বের করে দিচ্ছি। তাহলে কিসে পরিণত হবে বলতো? ম্যাগনেসিয়াম 2+। এই ম্যাগনেসিয়াম 2+ দেখে কিন্তু আমরা বলতে পারবো এখানে প্রোটনের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা কম। 2+, তার মানে প্রোটনের সংখ্যা দুইটা বেশি, ঠিক আছে? এখন আমরা অক্সিজেনের ক্ষেত্রে দেখবো, অক্সিজেন ওই দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন ছেড়েছে ওই দুইটা ইলেকট্রন ও আর কি গ্রহণ করেছে। দেন গ্রহণ করলে কিসে পরিণত হবে? O2-, তাই না? এখন এখান থেকে যদি আমরা বন্ধন গঠন করাই তাহলে যেটা হবে, এটা কাটাকাটি যাবে। দেন আসলে আসবে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে গঠিত করবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এটাই আর কি আয়নিক বন্ধনের উদাহরণ। তো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক হলো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন কি? বন্ধন গঠনকালে পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন করতে হয়, শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, তার মানে ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে যে বন্ধন করতে হয় সেটা হলো তোমার সমযোজী বন্ধন। তো আমরা যদি দেখি যে আমাদের এখানে একটা উদাহরণ নিয়ে অক্সিজেন, ঠিক আছে? অক্সিজেন গ্যাস। এখন O2 কিভাবে গঠন হয় সেটা আমরা এখন দেখব। যে অক্সিজেন আমরা আগে দুইটা আঁকাই, ঠিক আছে? তাহলে অক্সিজেন আমরা আর কি দুইটা আঁকালাম। দেন অক্সিজেনের যদি ইলেকট্রনগুলো দিই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর এখানে কি হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন একটু খেয়াল করলে দেখবা যে এ অক্সিজেনটা আর কি মিলে একটা বন্ধন গঠন করবে, তাই না? দেখো তো এখানে ইলেকট্রন ওরা কিন্তু শেয়ার করেছে, দুইজনে আর কি ইলেকট্রন শেয়ার করেছে। আর এখানেও ইলেকট্রন শেয়ার করবে। তাহলে এই যে ইলেকট্রন শেয়ার করলো না, এভাবে এভাবে যে বন্ধন গঠিত হলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। ইলেকট্রন কাউন্ট করলেও কিন্তু এরও 8টা হয়, এরও 8টা হয়, 8টা হয়। তাহলে সেক্ষেত্রে তোমার এটা কি অষ্টক নিয়ম পালন করছে না? এখন অষ্টক নিয়ম পালন করলে এটা আর কি অক্সিজেন গ্যাস আকারে তার বন্ধন গঠন করে ফেলবে, তাই না? তো এইভাবে অক্সিজেন O2 গ্যাসটা আর কি ফর্ম করে, ঠিক আছে? এখন আমরা যদি আরেকটা উদাহরণ নিই, আমরা নেক্সট উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড, আমরা এখানে কি থাকবে? কেন্দ্রীয় মূলকে কার্বন, তাহলে কার্বনটাকে আগে আঁকাই কেন্দ্রে। তো এটা আর কি তোমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ঠিক আছে? তো আমরা একটু ইলেকট্রনগুলো একটু সাইডে আঁকি, সাইডে আঁকালে আর কি দেখতে সুন্দর লাগবে। তো দেখো যে এখানে আঁকালাম, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা। এখন আমাদের কি দুইটা অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন আর কি আঁকাই। এই যে দুই পাশে দুইটা অক্সিজেন আঁকাই দিলাম। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আর এখানে কি হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এখন দেখো যে এরা কিন্তু ইলেকট্রন দান করতে পারবে না, তাই না? কারণ এর 6টা ইলেকট্রন লাস্ট শেলে, আর এর লাস্ট শেলে 4টা ইলেকট্রন। তো এতগুলো দান করা সম্ভব না। তাহলে ওরা কি করবে? ইলেকট্রন অষ্টক পূরণ করার জন্য তারা ইলেকট্রন ভাগাভাগি করবে। তো এই ইলেকট্রনটা এটার সাথে ভাগাভাগি করবে, এটা আর কি এটার সাথে ভাগাভাগি করবে, এটাও এইভাবে ভাগাভাগি করবে, আর এটাও এটা ভাগাভাগি করবে। এখন দেখো ইলেকট্রন দুইটাই কিন্তু শেয়ার করেছে এরা, তাই না? তার মানে এর এখন কয়টা ইলেকট্রন আছে যদি কাউন্ট করি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে।
আর কার্বনের কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তার মানে এরও 8টা হয়েছে, এরও 8টা হয়েছে। তো দেখো সবাই আর কি শেয়ারিং এর মাধ্যমে সুন্দরভাবে একটা বন্ধন গঠন করে ফেলছে, তাই না? তো আমরা যদি এটা দেখি যে হলো ওরা আর কি এভাবে বন্ধন গঠন করে ফেলছে। এখন এটাই আর কি পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড বন্ধন গঠন হিসেবে পরিচিত হবে, বুঝছো? তো এইটার মাধ্যমে দেখো যে ইলেকট্রন এরা কিন্তু গ্রহণ বা ত্যাগ করেনি, এরা কিন্তু ইলেকট্রন শেয়ার করেছে। তো শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা সমযোজী বন্ধন। আর এখানে একটা জিনিস খেয়াল করো তো, দেখো অক্সিজেন গ্যাস আছে, আবার এটাও আছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো কার্বন কি? কার্বনও অধাতু, অক্সিজেনও অধাতু। তো আমরা এখান থেকে বলতে পারবো যে অধাতু অধাতুর যে বন্ধন সেটা হলো তোমার সমযোজী বন্ধন। আগেরটাই ছিল যে আগেরটাই ছিল যে ধাতু অধাতুর বন্ধন গঠিত হয় আয়নিক বন্ধন, আর এটা কি হবে? এটা হবে অধাতু অধাতুর যে বন্ধন সেটা হলো সমযোজী বন্ধন। তো এখন আমরা আয়নিক আর সমযোজী যৌগের বৈশিষ্ট্যে চলে যাই। তো বৈশিষ্ট্যে যাওয়ার আগে আমি একটা শর্টকাট এখানে বলে নিই। শর্টকাটটা হলো, দেখো যে আমরা এগুলো মুখস্থ করতে অনেক ঝামেলা হয় যে হলো আয়নিক যৌগের কোনটা বেশি, সমযোজী যৌগের কোনটা বেশি। তো সেক্ষেত্রে একটা সহজ শর্টকাট আছে। শর্টকাটটা হলো যে আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি। তো এখন আমরা এই শর্টকাটটা ইউজ করে আমাদের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলাই আমরা আর কি এই শর্টকাটটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আমাদের প্রথম বৈশিষ্ট্যটা দেখি। প্রথম বৈশিষ্ট্যটা হলো আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আমরা এই যে বললাম যে আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি, তার মানে আয়নিক যৌগের বেশি হবে আর সমযোজী যৌগের কম হবে। তারপর কি আছে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটারও সেম কাহিনী হবে, আয়নিক যৌগের বেশি আর সমযোজী যৌগের কম। তারপর দ্রবণীয়তা আর বিদ্যুৎ পরিবাহিতা, সব কিছু আর কি তোমার আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি হবে। তার মানে সমযোজী যৌগের থেকে আয়নিক যৌগের বেশি হবে। তো এই 4টা বৈশিষ্ট্য লিখে দিলে কিন্তু পরীক্ষার খাতায় আমাদের কিন্তু হয়ে যাবে ব্যাপারটা, বুঝছো? এখন আমরা এটা একটু বিস্তারিত পড়বো, এই যে সবকিছু নিয়ে আমাদের দ্রবণীয়তা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিদ্যুৎ পরিবাহিতা, এগুলো নিয়ে বিস্তারিত পড়বো। তো প্রথমে আমরা চলে যাই দ্রবণীয়তায়। তো দ্রবণীয়তা থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে। বিগত বছরগুলোতে প্রত্যেকটা বোর্ডের একটা করে কোশ্চেন এসছে। তো দ্রবণীয়তা বোঝার আগে আমরা একটা কনসেপ্ট বুঝে আসবো, সাইড কনসেপ্ট। সেটা হলো আমাদের চতুর্থ অধ্যায়ের যে কনসেপ্ট ছিল তড়িৎ ঋণাত্মকতা, ওইটা আমরা এখন একটু দেখে আসবো। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হলো দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয় তখন অণুর পরমাণুগুলোর বন্ধনের ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে। এটা হলো তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা একটু দেখি দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়। যেমন আমরা একটা উদাহরণ নিই, HCl। এখন HCl এর যে বন্ধন এটা কিভাবে হয়? এটা সমযোজী বন্ধনে হয়, তাই না? এখন হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এটা আর কি আমরা ক্রস দিলাম, আর ক্লোরিনের একটা ইলেকট্রন, এটা আর কি আমরা ডট দিলাম। এখন দেখো তো এরা আর কি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা সমযোজী বন্ধন গঠন করে। এখন ক্লোরিনের যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে আমরা দেখব যে ইলেকট্রনটা আর কি এখান থেকে, যে ক্লোরিনের যে ইলেকট্রনটা সে তো এখানে চলে এসেছে, আর হাইড্রোজেনের ইলেকট্রনটাকে টেনেও আর কি এখানে নিয়ে এসেছে। তার মানে কি ইলেকট্রনটা এদিকে চলে আসলো না? তো একটা জিনিস আমরা একটু দেখি যে আমাদের যখন একটা সোডিয়াম আছে, সোডিয়াম থেকে যখন আমরা একটা ইলেকট্রন নিয়ে অপসারণ করি তখন কি হয়? সোডিয়ামটা Na+ পরিণত হয় না? তো এখন এই অবস্থাটাই একটা ইলেকট্রন এখানে ছিল, ইলেকট্রনটা আর কি ডান দিকে চলে যাচ্ছে, মানে হাইড্রোজেনের থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে দূরে চলে যাওয়া মানে কি? ও আর কি ওয়ান কাইন্ড অফ প্লাসে পরিণত হয়ে যাচ্ছে না? এখন এটা সম্পূর্ণভাবে কিন্তু ওইদিকে চলে যায়, মানে সম্পূর্ণভাবে কিন্তু ক্লোরিনের যায়নি। এটা কিন্তু একটা সাইডে চলে গেছে বা এর থেকে দূরে চলে গেছে। তো এটাকে আমরা বলবো আংশিকভাবে ও চলে গেছে, এটাকে আমরা বলবো H+। আর ক্লোরিন যে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে না, তো আমরা দেখি যে ক্লোরিন যখন ইলেকট্রন নিয়ে নেয়, একটা যখন প্লাস ইলেকট্রন হয় তখন সে কিসে পরিণত হয়? ক্লোরিন মাইনাসে না? এখন ক্লোরিন মাইনাসের মানে যখন এই ইলেকট্রনটা প্রায় ওর কাছে চলে এসছে, প্রায় ওর কাছে চলে আসলে আমরা এটাকে বলবো ডেল্টা মাইনাস। তো এইটার যে কারণে আর কি ইলেকট্রোনেগেটিভিটির কারণে আর কি ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস হয়, মানে আংশিক ঋণাত্মক আর আংশিক ধনাত্মক যে ব্যাপারটা আছে সেটা আসে। তো প্রত্যেকটা মৌলের এক একটা করে তড়িৎ ঋণাত্মকতার মান আছে। তো আমরা এটা যদি এখন একটু দেখি যে আমাদের যে তড়িৎ ঋণাত্মকতার যে মানটা আছে সেটা কিন্তু বাম থেকে ডানে গেলে কিন্তু বাড়ে, আর যে পর্যায় সারণীর উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপে যদি নিচে যাই, আমরা যত নিচের দিকে যাব তত আর কি কমে। তো এখন আমরা দেখব যে আসলে আমাদের তড়িৎ ঋণাত্মকতার অনেক মান আছে। তো এগুলো আমরা একবারে লিখে রেখেছি, দেখো
যেখানে দ্বিতীয় পর্যায়ে কি কি মৌল আছে? দ্বিতীয় পর্যায়ে আছে কিন্তু লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। এখন প্রত্যেকটার যত বাম দিকে যাচ্ছে, দেখো দ্বিতীয় পর্যায়ে যত বাম দিকে যাচ্ছে তত আর কি 1, তারপর 1.5, 2, 2.5, 3, 3.5, 4 এভাবে বাড়ছে। তো আমাদের এ মানগুলো একটু মুখস্থ রাখতে হবে, কারণ এ মানগুলো থেকে আর কি আমরা যখন পোলারিটির কনসেপ্ট এখন দেখবো, পোলারিটি কনসেপ্টে কিন্তু এই মানটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে আমরা দ্রবণীয়তাটা আরো ইজিলি ভাবে করতে পারবো। এখন দেখো যে তৃতীয় পর্যায়ে যেটা আছে সেটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। তো এগুলোর আর কি প্রত্যেকটা মান আছে, দেখো এখানে একটা প্যাটার্ন ফলো করে আর কি এরা আর কি বাড়ছে। তো প্রথম দ্বিতীয় পর্যায়ে যদি আমরা দেখি যে এক লিথিয়াম থেকে বেরিলিয়ামের যে গ্যাপটা আছে এটা আর কি 0.5, তাই না? পার্থক্যটা কিন্তু 0.5। আবার 1.5 থেকে এটা কি 2, তার মানে প্রত্যেকটা এখানে 0.5 করে আর কি এখানে বাড়ছে। আবার এখানে দেখো তৃতীয় পর্যায়ে দেখো যে 0.9 থেকে 1.2, আবার 1.2 থেকে 1.5। তো দেখো প্রত্যেকটা কিন্তু 0.3 করে বাড়ছে। তো আমরা এটা একটু দেখবো যে 0.3 করে বাড়ছে। আর এখানে সালফার আর ক্লোরিনের কাছে গিয়ে একটু এখানে 0.4 বাড়ছে, আর এখান থেকে এটা 0.5 করে বাড়ছে। তো আমরা এটা একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের দ্রবণীয়তার কনসেপ্টটা একেবারে ইজিলি ভাবে আমরা সলভ করতে পারবো। যেমন আমরা যদি এখানে দেখি হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি মান আমরা এখানে কিন্তু দিয়ে দিচ্ছি 2.1। তো এখানে দেখি যে 2.1, আর এটা ক্লোরিনের কত? ক্লোরিনের হলো 3। তাহলে এখন ইলেকট্রনটা কোন দিকে যাবে? ইলেকট্রনটা কিন্তু 3 বেশির মানের দিকে যাবে, তাই না? তার মানে ইলেকট্রনটা যেটা এখানে ছিল সেটা আর কি আকর্ষণ হয়ে এখানে চলে যাবে। তো এইভাবে আর কি তোমার তড়িৎচুম্বকীয়তা কথাটা কাজ করে। তো এখন আমরা দ্রবণীয়তায় চলে যাই। তো দ্রবণীয়তায় বুঝতে হবে আমাদের যে হলো কোনো একটা যৌগ কোথায় দ্রবণীয় হয়। আমাদের কিন্তু দ্রবণীয় হয় কিন্তু পানিতে, তাই না? আমাদের সবকিছু আমরা সার্বজনীন দ্রাবক হিসেবে পানি ইউজ করি, আর পানিতেই কিন্তু হলো কোনো যৌগ, আয়নিক যৌগ, সমযোজী যৌগ যেগুলো আর কি দ্রবণীয় হওয়ার দরকার সেগুলো কিন্তু দ্রবণীয় হয়। এখন আমরা একটু পানি সম্পর্কে একটু ডিটেলস এখানে পড়বো। তো এখন আমরা একটু পানির যদি স্ট্রাকচারটা দেখি, দেখো তো প্রথমে কি আছে? অক্সিজেন আছে একটা, আর হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। তো আমরা আর কি দুই পাশে দুইটা হাইড্রোজেন দিচ্ছি আর একটা অক্সিজেন দিচ্ছি। আর এটা যদি স্ট্রাকচারটা আঁকায় দেখো তো, এই যে অক্সিজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাই না? আর হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? হাইড্রোজেনের কিন্তু একটা থাকে, এইটারও একটা থাকে। এখন এরা আর কি কিভাবে বন্ধন গঠন করে বলো তো? এরা আর কি কিন্তু তোমার সমযোজী বন্ধন গঠন করে। তাহলে কি হবে? ইলেকট্রনটা আর কি ওরা শেয়ার করবে, এই যে এভাবে ইলেকট্রন শেয়ার করবে, এভাবে ইলেকট্রন শেয়ার করবে। এখন ইলেকট্রন তো শেয়ার করলো, এখানে দুইটা ইলেকট্রন কিন্তু আর কি বন্ধনে অংশগ্রহণ করছে, তাই না? তো আমরা এটাকে আর কি বলবো বন্ধন জোড় ইলেকট্রন, বন্ধন জোড় ইলেকট্রন। আর এখানে কি হবে দেখো তো, এখানেও কিন্তু সেম কাহিনী, এখানে কিন্তু বন্ধন আকারে অংশগ্রহণ করেছে ইলেকট্রনগুলো, তার মানে এটাকেও আমরা বলবো বন্ধন জোড় ইলেকট্রন। বাট এই জায়গাটায় কি হচ্ছে? এই জায়গাটায় কিন্তু ইলেকট্রন কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেনি, তাই না? তো আমরা এই দুইটা জায়গা, এই যে এই জায়গাটা আর এই জায়গাটাকে আমরা বলবো এরা আর কি মুক্ত অবস্থায় আছে, তাই না? তো এটা আর কি তোমার মুক্ত জোড় আকারে আছে। তো এটা আর কি মুক্ত জোড় ইলেকট্রন, ঠিক আছে? তো আমাদের এখানে একটা দেখতে হবে যে হলো বন্ধন জোড় ইলেকট্রন কি? বন্ধন জোড় ইলেকট্রন হলো বন্ড পেয়ার ইলেকট্রন, তাই না? পি পি বলবো আমরা এটাকে। আর মুক্ত জোড় ইলেকট্রন এটাকে আমরা বলবো লোন পেয়ার, এটা হলো এলপি, ঠিক আছে? তো আমাদের এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে বন্ধন জোড় ইলেকট্রন, এখানে কিন্তু ইলেকট্রন আছে, তাই না? ইলেকট্রন ইলেকট্রন, আবার এখানেও কিন্তু ইলেকট্রন আছে। তো ইলেকট্রন এগুলা কি চার্জ বলতো? এরা কিন্তু মাইনাস চার্জ, তাই না? নেগেটিভ চার্জ। এখন নেগেটিভ চার্জ কিন্তু আবার নেগেটিভ চার্জকে কি করে বলতো? বিকর্ষণ করে না? তো এখন এখন এই যে মুক্ত জোড় ইলেকট্রন আছে আর বন্ধন জোড় ইলেকট্রন আছে, এখন এই দুইটার মধ্যে কোনটাকে কে হলো বিকর্ষণ করবে বলতে পারবা? এই মুক্ত জোড় ইলেকট্রন আছে আর বন্ধন জোড় ইলেকট্রন আছে। এখানে দেখবা যে মুক্ত জোড় ইলেকট্রনের থেকে, মুক্ত জোড় ইলেকট্রন আর যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, বন্ধন জোড় ইলেকট্রন, এই দুইটার মধ্যে বিকর্ষণের যে রেটটা, যে কে কাকে বিকর্ষণ করবে, এই যে ব্যাপারটা মুক্ত জোড়ের কিন্তু বেশি হয় বন্ধন জোড়ের থেকে। এই যে মুক্ত জোড়ের যে ইলেকট্রনের যে বিকর্ষণের কারণে এই যে মুক্ত জোড় এদেরকে আর কি বিকর্ষণ করবে, এই যে এদেরকে বিকর্ষণ করবে। এইভাবে যদি বিকর্ষণ করে তাহলে স্ট্রাকচারটা কিরকম হবে বলতে পারবা? স্ট্রাকচারটা কিন্তু এরকম হয়ে যাবে যে এই যে যে পানির অণুটা ছিল না, শেষ কক্ষপথের যে এভাবে যে প্লেন আকারে ছিল, যে হাইড্রোজেনের আর কি প্লেন আকারে ছিল, ওইটা কিন্তু এখন এই যে মুক্তজোড় ইলেকট্রন ছিল না, মুক্তজোড় ইলেকট্রন কিন্তু এদিকে
এদিকে কিন্তু ঠেলবে, তাই না? এখন ঠেললে যেটা হবে যে এই পানির অণুটার যে হাইড্রোজেনটা সেটা আর কি এখানে চলে আসবে। তো এখানে ওরা আর কি এভাবে বন্ধন গঠন করবে, সমযোজী বন্ধন গঠনই করবে, বাট হলো এই যে একটু এদিকে চলে আসবে। আবার এই হাইড্রোজেনটা কি হবে, এও একটা বিকর্ষণ বল অনুভব করবে। তো এর কারণে সে এইভাবে স্ট্রাকচারটা এভাবেও গঠন করবে, একটা ভি আকারের স্ট্রাকচার গঠন করে ফেলবে। আর এটার যে মধ্যবর্তী কোণ হবে, এই মধ্যবর্তী কোণ হবে 104.5 ডিগ্রি। তো আমাদের আগে যে পানির স্ট্রাকচারটা হিসাব মতো আমাদের যেটা হওয়ার কথা ছিল সেটা আর কি এরকম হওয়ার কথা ছিল, বাট যখন আর কি এই যে মুক্ত জোড় আর বন্ধন জোড়ের যে বিকর্ষণের যে রেটটা, যে লোন পেয়ার মুক্ত জোড় কিন্তু বেশি জোরে বিকর্ষণ করে আর বন্ধন জোড় কিন্তু কম বিকর্ষণ করে। তো সেক্ষেত্রে এই যে যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো আছে এগুলো আর কি এগুলোকে বিকর্ষণ করবে, এই যে এগুলোকে বিকর্ষণ করবে, দেন বন্ডটাকে আর কি সরিয়ে নিয়ে একেবারে এদিকে নিয়ে যাবে, এটা হবে, আর এটা সরিয়ে নিয়ে এদিকে হবে এটা। তো এই জন্য আর কি পানি আর কি এই যে ভি আকারে থাকে, এই যে এভাবে আমরা দেখি যে পানির আকারটা। তো এখন পানির স্ট্রাকচারটা দেখো, অক্সিজেন আর হাইড্রোজেন এইভাবে থাকে, তাই না? এই যে অক্সিজেন এভাবে থাকে আর হাইড্রোজেন এখানে থাকার কারণে ওরা আর কি এই যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা এটা আর অক্সিজেনের যে ইলেকট্রনটা সেটা আর কি এভাবে থাকার কথা। এখন আমরা একটু আগে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কনসেপ্টে কিন্তু পড়ে এসেছি, ওইখানে কিন্তু দেখেছি যে হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 2.1, তাই না? আর অক্সিজেনের কত 3.5। তাহলে এখন দেখো তো, আমরা যদি এখানে দেখি যে এটা আর কি 2.1 আর এটা হলো 3.5, এখন তুমি বলো তো যে এখানে আর কি ইলেকট্রনগুলো আর কি কোন দিকে বেশি হলো যাবে? আকর্ষণ কিন্তু করবে যে অক্সিজেন বেশি, তাই না? আকর্ষণ করার কারণে এই যে ইলেকট্রোনেগেটিভিটির কারণে কিন্তু ও আর কি এখানে চলে যাবে ইলেকট্রনগুলো, আর এই ইলেকট্রন কিন্তু এখানে চলে যাবে, তাই না? এখানে চলে যাবে। এখন দেখো যে এই যে ইলেকট্রন আকর্ষণ করে একেবারে টেনে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আর কি টেনে আর কি এদিকে নিয়ে আসছে, এর ফলে এটা কিসে পরিণত হবে বলতো? এর কিন্তু ডেল্টা নেগেটিভে পরিণত হবে, তাই না? আর এটা কিসে পরিণত হবে, এটা কিন্তু ডেল্টা প্লাসে পরিণত হবে। আবার এখান থেকে যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সরে গেছে যেহেতু এটা ডেল্টা প্লাসে পরিণত হবে আর এটা ডেল্টা নেগেটিভে পরিণত হবে, তাই না? এখন এই যে ব্যাপারটা, এই যে এদের মধ্যে আর কি ডাইপোল বন্ধন গঠন হয়, তাই না? এখন ডাইপোল বন্ধন গঠন কেন হয়? এটা কিন্তু হয় তোমার ইলেকট্রোনেগেটিভিটির কারণে, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3.5, এটা 2.1, এই জন্য আর কি ইলেকট্রন আর কি অক্সিজেনের কাছে চলে যায় আর হাইড্রোজেন থেকে দূরে চলে যায়, এই জন্য ডাইপোল মোমেন্ট সৃষ্টি হয়। তো এই যে যে ব্যাপারটা, তো এখন আমরা দেখব যে হলো এই যে পানির অণুটা কিভাবে আর কি তোমার একটা যৌগকে আর কি পুরো দ্রবীভূত করে সেই ব্যাপারটা আমরা এখন দেখব। তো দেখো, পানিতে কিন্তু দুইটা পোল সৃষ্টি হয়েছে, ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, তার মানে দুইটা ডাইপোল সৃষ্টি হয়েছে। এখন ডাইপোল সৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে এটাকে বলবো পোলার যৌগ। তো পানি তাহলে কি? পানি তাহলে কিন্তু একটা পোলার যৌগ। এখন পোলার যৌগের বৈশিষ্ট্যটা কি? পোলার যৌগ বৈশিষ্ট্যটা হলো যে এরা আর কি পানিতে দ্রবীভূত হতে পারে। আমাদের যেমন আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনে আয়নিক বন্ধনে এই যে যেমন আমরা একটা উদাহরণ নিলাম, সোডিয়াম ফ্লুরাইড, এখানে কিন্তু দুইটা পোল সৃষ্টি হয়, একটা প্লাস প্রান্ত আর একটা কিন্তু নেগেটিভ প্রান্ত, তাই না? এই প্লাস প্রান্ত আর নেগেটিভ প্রান্ত সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু ওরা আর কি পানিতে সুন্দরভাবে দ্রবীভূত হতে পারে। আর আমাদের যে সমযোজী যৌগগুলো আছে সেগুলো কিন্তু প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্তে কিন্তু পরিণত হতে পারে না, তাই কিন্তু তারা পানিতেও দ্রবীভূত হতে পারে না। কিন্তু আমাদের যে পোলার সমযোজী যৌগগুলো আছে সেগুলো কিন্তু আমাদের আবার পানিতে দ্রবীভূত হতে পারে। তো আমরা এগুলা একটু সামনে দেখব। আগে আমরা দেখি সোডিয়াম ফ্লুরাইড সম্পর্কে। দেখো সোডিয়াম ফ্লুরাইড আর কি কিভাবে আর কি পানিতে দ্রবীভূত হয় সেটা আর কি আমরা এখন দেখি। তো আমাদের দেখো যে হলো আমরা একটা পাত্র আছে মনে করি যে এটা একটা পাত্র, আর যেখানে হলো পানি আছে। এখন পানিতে যখন আমি এই যে সোডিয়াম ফ্লুরাইডটা দেব, সোডিয়াম ফ্লুরাইড যখন এখানে দেব তখন কি হবে? পানির কিন্তু দুইটা পোল আছে, তাই না? একটা হলো ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস। যখন আমি হলো এটাকে দেব, সোডিয়াম ফ্লুরাইডটাকে যখন দেব তখন কিন্তু সোডিয়াম ফ্লুরাইডটা বিশ্লেষিত হয়ে যাবে, তাই না? তখন সোডিয়াম একটা আর কি প্লাস প্রান্তে পরিণত হবে আর আরেকটা পরিণত হবে মাইনাস প্রান্তে। এখন দেখো তো এই যে সোডিয়ামের যে প্লাস প্রান্তটা এটা পানির কোনটার সাথে আকর্ষণ হবে? পানির কিন্তু এই যে অক্সিজেন কিন্তু মাইনাস আছে, মাইনাস কিন্তু সোডিয়ামের প্লাস এটাকে কিন্তু হলো আকর্ষণ করবে। তো ওইটা আর কি এই যে এই প্রান্তটা আর কি এখানে চলে যাবে, এই যে এইভাবে আসবে। দেন তারপর আর কি আছে? পানি কিন্তু হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে। তো আর কি এইভাবে
একটা আসবে তো এখানে তোমার ডাইপোল যে মাইনাস আছে না, ডাইপোলের যে মাইনাস এটা এটা আসবে কার কাছে, প্লাসের কাছে। এখন সেম ভাবে আরেকটা পানির অণু ওইটাও কিন্তু এখানে আসবে, এখানে আসবে আর হাইড্রোজেনকে এইভাবে আর কি দেবে। দেখো এই যে সোডিয়াম প্লাস এখানে আবার এভাবে পুরা সোডিয়ামটাকে একেবারে ঘিরে ধরবে, একেবারে সোডিয়ামটাকে ঘিরে ধরবে। আর এটার মানে হলো সোডিয়ামটা আর কি বিশ্লেষিত হয়ে গেছে পানিতে সুন্দরভাবে, এই যে এইভাবে হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু এই যে আমি নেগেটিভ প্রান্তটা এনে প্লাসের কাছে দিছি, তাই না? আর ফ্লুরিন যেটা আছে, ফ্লুরিন এর প্রান্তটার কি হবে, এই প্রান্তটার ক্ষেত্রে কিন্তু যে পানির যে হলো এটা মাইনাস না, এটা মাইনাস থাকলে এই যে পানির কোন প্রান্তটা আকর্ষণ করবে, এই যে ডাইপোলের যেটা প্লাস সেটা আর কি আকর্ষণ করবে। তখন এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে এই যে হাইড্রোজেনটা এখানে আসবে, এটা একটা হাইড্রোজেন যেটা আর কি তোমার এই যে ডেল্টা প্লাস, এটা এটা হলো এভাবে আর কি হলো অণুর গঠনটা করবে, এই যে এভাবে, এই যে এভাবে আর কি পুরা ফ্লোরিনটাকে ও আর কি ঘিরে ধরবে। এখন এটার ফলে কি হবে, এটার ফলে পানিটা আর এই যে সোডিয়াম ফ্লুরাইডটা যেটা আছে সেটা আর কি পুরা বিশ্লেষিত হয়ে যাবে পানির ভিতর। তো এইভাবে যে স্ট্রাকচারটা আঁকালাম না, এটাই আর কি তোমার হলো দ্রবণীয়তার কনসেপ্ট, যে হলো তোমার দ্রবণীয় এই সোডিয়াম ফ্লুরাইডটা সম্পূর্ণভাবে পানিতে দ্রবণীয় হয়ে গেছে। আর এটা কেন হয়েছে, এটা হয়েছে কিন্তু তোমার এই যে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত থাকার কারণেই হয়েছে, কারণ এখানে এই যে এটা ডেল্টা প্লাস আছে, এটা ডেল্টা প্লাস গুলা মাইনাস প্রান্তকে আকর্ষণ করেছে। আর যে এনএ প্লাসের যে প্রান্তটা আছে সেটা কিন্তু এই যে পানির যে ডেল্টা মাইনাসের যে প্রান্তটা আছে ওইটাকে আকর্ষণ করছে। তো এইভাবে পানিটা আর কি যদি পুরা একেবারে এরকম করে যদি ঘিরে ধরে, এভাবে যদি ঘিরে ধরে, তাহলে কিন্তু একেবারে তোমার এটা কিন্তু আর এটার সাথে হলো মিশতে পারছে না, এর ফলে কিন্তু এরা যৌগ গঠন করতে পারছে না, এরা কিন্তু সম্পূর্ণভাবে আর কি বিশ্লেষিত হয়ে গেছে। তো এই যে যে কনসেপ্টটা এটাই আর কি তোমার হলো দ্রবণীয়তার কনসেপ্ট। তো এটা দেখেই আমরা হলো যে আরো বাকি যে উদাহরণগুলো আছে বা যেগুলো আর কি পানিতে দ্রবীভূত হবে সেগুলো কিন্তু আমরা হলো সলভ করে ফেলতে পারবো। তো এখন যদি আমরা যদি দেখি যে ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, ঠিক আছে, এটা এখন কিভাবে বিশ্লেষিত হবে, এটা কিন্তু বিশ্লেষিত হবে সেম ভাবে। দেখো যে এই যে ম্যাগনেসিয়াম আছে না, ম্যাগনেসিয়ামের কি প্রান্ত আছে, টু প্লাস না, এই টু প্লাসটা কিন্তু এখানে আমরা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এই যে এখানে যদি টু প্লাসটা বসিয়ে দিই আর সেম ভাবে যদি পানি এটা গঠন করে দিই, এটা যে আমরা যেভাবে আঁকালাম এভাবে যদি করে দিই তাহলে কিন্তু আমরা হলো চার চার পাবো এখানে। তো দেখো যে হলো আমরা এখানে যে সোডিয়াম ফ্লুরাইডটা আছে, সোডিয়াম ফ্লুরাইডটা আর কি হলো যদি এখানে রাখি তাহলে এটাই হবে এখন। আর আয়নিক যৌগের ক্ষেত্রে যেগুলো আছে, যে আয়নিক যৌগ যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে জাস্ট বসে দেবো প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত। আর সবসময় মাথায় রাখতে হবে যে এখানে যে ডেল্টা মাইনাস যেটা হয় সেটা হলো প্লাস প্রান্তের সাথে হলো এদিকে মুখ করে থাকবে। আর যে ফ্লুরিনের যেমন এই যে মাইনাস প্রান্ত আছে, আর যেগুলো হলো মাইনাস প্রান্ত আছে সেগুলো আর কি তোমার ডাইরেক্ট এইচ এর সাথে, কারণ কি এইচ এর সাথে হলো ডেল্টা প্লাসে আর কি হলো আকর্ষণ হয়ে থাকবে। তো মেইনলি আয়নিক যৌগগুলো কিন্তু পানিতে দ্রবীভূত হয়, তাই না? বাট আমরা কিন্তু দেখি যে কিছু কিছু সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ওইগুলো কি সমযোজী যৌগ, ওইগুলো কিন্তু পোলার সমযোজী যৌগ, এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তো আমরা এখন পোলার সমযোজী যৌগ নিয়ে পড়বো। তো পোলার সমযোজী যৌগটা কি? পোলার সমযোজী যৌগ হলো আংশিক ধনাত্মক ও ঋণাত্মক আধানপ্রাপ্ত সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলে। তো আমরা কিভাবে বুঝবো যে একটা সমযোজী যৌগ আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আদানপ্রাপ্ত কখন হবে? তো এটা বোঝার জন্য আমাদেরকে বুঝতে হবে যে পোলারিটি যে ব্যাপারটা। তো পোলারিটি কি? পোলারিটি হলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, মানে একটা সমযোজী যৌগ আছে তার মধ্যে আবার সে আবার আয়নিক কিছু বৈশিষ্ট্য দেখাবে, এটা হলো তার পোলারিটি। তো দেখি আমরা পোলারিটি কিভাবে কাউন্ট করব যে হলো একটা সমযোজী যৌগ কখন আর কি আয়নিক বৈশিষ্ট্য দেখাবে। তো এটার জন্য আমরা কিন্তু আগে একটা জিনিস পড়ে এসেছিলাম, সেটা হলো কি, সেটা হলো আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়ে এসেছিলাম। তো তড়িৎ ঋণাত্মকতাটা কিন্তু এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমাদের দেখতে হবে যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার যে মানটা আছে ওইটার হলো পার্থক্যগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে আমি দেখো যে লিখে রেখেছি সবকিছু যে ইএন এর মান, এখানে ইএন আছে না, ইএন বলতে আমি এখানে বলছি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এটা। তো দেখো যে আমাদের যদি দুইটি পরমাণু থাকে, যেমন আমরা একটু ধরলাম যে এটা আর কি হাইড্রোজেন আছে, হাইড্রোজেন গ্যাস। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলতো, হাইড্রোজেন আর হাইড্রোজেন বন্ড এভাবে লিখতে পারি না? তো দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মান যদি শূন্য হয় তাহলে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ সমযোজী। তো আমাদের হাইড্রোজেনের যে মানটা এটা কি আমাদের মনে আছে, ওইটা কিন্তু আমরা করে এসেছিলাম আগে, যে হাইড্রোজেনের মানটা কত ছিল, 2.1 ছিল কিন্তু, তাই না? তো এখন দেখো যে আমরা যদি এখানে 2.1 দিই, দেখো এটা যদি 2.1 হয় আর এটাও তাহলে কি, এটাও 2.1 না? তো এদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে বলতো, 2.1 মাইনাস 2.1 তাহলে কত হয়, জিরো হয়ে গেল না? তো জিরো যদি হয় কোনো একটা যৌগের তাহলে সেটাকে আমরা বলবো এটা আর কি বিশুদ্ধ সমযোজী যৌগ।
আর দেখো যে দুটি পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটির মান যে পার্থক্য ওইটা যদি 0.5 এর নিচে হয় তাহলে সেটা হবে অপোলার সমযোজী যৌগ। যেমন আমরা যদি উদাহরণ নিই তাহলে ওইটা হবে, দেখো যে CH4 মিথেন। তো মিথেনে দেখো যে আমরা যদি দেখি যে দুইটি পরমাণু কি কি আছে, একটা আছে কার্বন আর একটা আছে হাইড্রোজেন, তাই না? তো কার্বনের আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কত ছিল? আমাদের কিন্তু এখানে মনে আছে যে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হলো 2.5 আর হাইড্রোজেনের 2.1। তো দেখো যে আমরা যদি এখানে করি যে 2.5 মাইনাস 2.1, তো এটার পার্থক্যর মান কত হয়? 0.4। তাহলে এটা কিন্তু অপোলার সমযোজী যৌগ, এটাও কিন্তু পানিতে দ্রবীভূত হবে না। ঠিক আছে, এখন যদি আমরা দেখি যে দুটি পরমাণু 0.5 এর থেকে যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সের মান, আর 1.7 এর থেকে যদি কম হয় তাহলে ওটা পোলার সমযোজী যৌগ হবে। তো এই যে যৌগগুলো আছে না, এগুলো কিন্তু পানিতে কিন্তু দ্রবীভূত হবে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, দেখো যে HCl, ঠিক আছে, HCl। HCl এর ক্ষেত্রে দেখো এইচ আর সিএল আছে, দুইটি পরমাণু এইচ আর সিএল আছে, এটার কত 2.1, আর সিএল এর কত আমরা যদি দেখি ওইটা আর কি 3.5, তাই না? তো দেখো এটার মধ্যে ডিফারেন্স কত হবে, দেখো তো এটার মধ্যে ডিফারেন্স হবে কিন্তু 1.4। এই যে এখানে যে 1.4 হলো না, 1.4 কিন্তু এটার মধ্যে এই রেঞ্জে পড়ে যাচ্ছে, তার মানে এটা পোলার সমযোজী যৌগ আর এটা হলো পানিতে দ্রবীভূত হবে। আবার যদি আমরা দেখি যে হলো আমাদের এই যে লাস্ট যে উদাহরণটা, সেটা হলো দুটি পরমাণুর ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যদি 1.7 এর উপরে হয়, যেমন আমরা যদি দেখি HF হাইড্রোজেন ফ্লুরাইড, তাহলে এটা কি হবে দেখো তো, ফ্লুরিনের কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান কত ছিল 4, আর এটা কিন্তু 2.1। এই জন্য কিন্তু আমি কিন্তু সব মানগুলো মুখস্থ করতে বলছিলাম, এটা যদি আমরা একবার যদি পেরে যাই তাহলে আমরা কিন্তু ইজিলি ভাবে করতে পারবো। তো দেখো যে আমাদের 4 থেকে 2.1 যদি মাইনাস করি, আমাদের এটা যদি ডিফারেন্সটা করি, পার্থক্য কত হবে দেখো তো, পার্থক্য কিন্তু হবে 1.9। এটা কিন্তু 1.7 এর থেকে বেশি। তো এটা আর কি, তার মানে এটা কিন্তু পানিতে আরো ভালোভাবে দ্রবীভূত হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে হবে যে আমরা যদি একেবারে যে এখানে যে মানগুলো মুখস্থ করে নিই, দেন যদি আমরা পার্থক্য করি, তাইলে কিন্তু আমাদের সব দ্রবণীয়তার যে কনসেপ্টটা আমরা একেবারে ইজিলি ভাবে হলো সলভ করে ফেলতে পারবো। তো আমাদের দেখো যে এখানে আংশিক ধনাত্মক ও ঋণাত্মক আধানপ্রাপ্ত সমযোজী যৌগ আমরা কে পোলার সমযোজী যৌগ বলি। তো এটা আমরা কিভাবে পাবো? আমরা কিন্তু এই যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থেকে পাবো। আমাদের যদি এই পয়েন্টটাই দেখো যে এটা যদি 0.5 এর আর 1.7 এর থেকে মধ্যে হয় যে মানটা, তাহলেই কিন্তু একমাত্র ওইটা পোলার সমযোজী যৌগ হবে। আর ওইটারই কিন্তু আংশিক ধনাত্মক আর ঋণাত্মক প্রান্ত কিন্তু হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি দেখো যে এখানে পোলার সমযোজী যৌগ হলে কিন্তু ওইটা পানিতে দ্রবণীয় হবে। তো আমাদের একমাত্র সমযোজী যৌগ যেগুলো পোলার সেগুলাই কিন্তু একমাত্র পানিতে দ্রবীভূত হয়। তো এখন আমাদের যে দ্রবণীয়তার রিলেটেড যে হলো কোশ্চেনগুলো আছে সেগুলো এখন আমরা সলভ করবো। আমাদের কিন্তু থিওরিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দ্রবণীয়তার। তো এখন আমরা জাস্ট সলভ করা শুরু করব একটা একটা করে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা হলো রাজশাহী বোর্ড 2023-এর ঘ নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। সিওডি দ্বারা গঠিত যৌগের পোলার দ্রাবকের দ্রবণীয়তা বিশ্লেষণ করো। তো আমাদের আগে দেখতে হবে যে সিওডি যৌগটা আসলে কি। সি নম্বরটা আর কি পর্যায় 3-এর 15 নম্বর গ্রুপ। তো আমাদের এটা একটু যদি আমরা পর্যায় সারণী থেকে দেখি যে আমাদের পর্যায় সারণীটা এরকম ছিল, তাই না? তো এখানে 3 নম্বর, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড, 3 নম্বর পর্যায়ের একবারে 15 নম্বর গ্রুপে কি ছিল? 15 নম্বর গ্রুপে কিন্তু আমাদের ফসফরাস ছিল। তো তাহলে আমরা আর কি এই যে প্রথম সি যে মৌলটা সেটা আর কি ফসফরাস, আর যে হলো ডি দ্বারা গঠিত যৌগের, তো ডি মৌলটা হলো পর্যায় 3-এর 17 নম্বর গ্রুপ। 17 নম্বর গ্রুপ আমরা কি জানি, ডি হলো তোমার ক্লোরিন। ঠিক আছে, তোমাদের দেখতে হবে যে পিসিএল দ্বারা গঠিত যৌগ আসলে কি হতে পারে। পিসিএল দ্বারা গঠিত যৌগ কিন্তু PCl3, তাই না? এখন আমাদেরকে দেখতে হবে যে এটা আর কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ। এখন আমরা জানি যে আয়নিক যৌগ যেটা সেটা কিন্তু পানিতে ইজিলি ভাবে দ্রবণীয় হয়, তাই না? আর যে সমযোজী যৌগ যেটা সেটা আর কি দ্রবণীয় হয় না, বাট পোলার সমযোজী যে যৌগটা সেটা কিন্তু পানিতে আবার দ্রবণীয়তা হয়। তো এখন দেখো যে আমাদের PCl3, আমাদের পি কি, এটা পি কিন্তু এটা তোমার অধাতু, তাই না? আর সিএল কি, সিএলও কিন্তু অধাতু। এখন পিসিএল তার মানে কি, অধাতু অধাতুর বন্ধন। অধাতু অধাতুর বন্ধন কি, এটা কিন্তু সমযোজী বন্ধন, তাই না? এটা যদি ধাতু আর অধাতুর বন্ধন হতো তাহলে আমরা বলতাম ওটা আয়নিক বন্ধন, বা ক্যাটায়ন আর অ্যানায়ন যদি সৃষ্টি হতো তাহলে আমরা বলতাম ওইটা আয়নিক বন্ধন, তখন ওইটা পানিতে দ্রবণীয় হতো। বাট এটা PCl3, এটা সমযোজী বন্ধন। তাহলে আমরা এখানে দেখবো যে এটা আর কি সমযোজীর মধ্যেও কি, যদি হলো আর কি এটা পোলার যৌগ হয় তাহলে এটা দ্রবণীয় হবে, আর না হলে না। তো আমরা দেখবো যে হলো PCl3, আমাদের যে দুইটা পরমাণু এটা আমরা পাশাপাশি লিখবো। দেন আমাদের আগের স্লাইড থেকে দেখবো যে হলো এই যে ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটির মান কত ছিল, 2.1, তাই না? আর
ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটির মান কত ছিল? ক্লোরিনের কিন্তু ছিল 3। তো আমরা এখন এটার মধ্যে পার্থক্যটা বের করব। পার্থক্যটা কত হবে? 3 মাইনাস 2.1, তার মানে এটা কত হলো? 0.9। এখন 0.9 হওয়ার মানে কি? 0.9 হওয়ার মানে কিন্তু আমরা কিন্তু আগেই বলে এসেছিলাম যে 0.9 কিন্তু এই রেঞ্জের ভিতর পড়ে, তাই না? এটা কিন্তু পোলার সমযোজী যৌগ। তাহলে যে এখানে এটা আর কি পোলার সমযোজী যৌগ। তো আমরা এভাবে জাস্ট ব্যাখ্যা করে দেবো যে আমাদের প্রথমে লিখবো যে হলো এটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ। আয়নিক যৌগ ইজিলি পানিতে দ্রবণীয় হয়, আর সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হয় না, বাট সমযোজীর মধ্যে যেগুলো পোলার যৌগ সেগুলো আর কি পানিতে দ্রবণীয় হয়। তো আমাদের এই যে ইলেকট্রোনেগেটিভিটির যে ডিফারেন্স, এটা দেখে কিন্তু আমরা বলতে পারবো যে 0.9 আসলে এটার মানে এটা পোলার সমযোজী, অতএব এটা পানিতে দ্রবণীয় হয়। অনেক গাইডে আমরা দেখেছি যে অনেক গাইডে আর কি দিয়ে আছে যে PCl3 আর কি পানিতে দ্রবণীয় হয় না, বাট অরিজিনালি কিন্তু PCl3 এর যেহেতু পোলার সমযোজী যৌগ, এটার কিন্তু ইলেকট্রো নেগেটিভিটির একটা ডিফারেন্স আছে, তার মানে এটা কিন্তু পানিতে দ্রবণীয় হবে। তাহলে এটা আমরা একটু কারেকশন করে নেব যে পানিতে এটা দ্রবণীয় হবে। তো আমাদের নেক্সট কোশ্চেনটা হলো যে কুমিল্লা বোর্ডে 2023-এর ঘ নম্বরটা, যে QS2 ও R2 এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় হবে। এখন আমরা দেখে নিই যে কিউ আর কি দিয়ে আছে কোনটা। কিউ দিয়ে আছে যে বহিঃস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস দিয়ে আছে NS2। তো NS2 আর বলেছে যে এখানে যে সর্ববহিঃস্থ শক্তি স্তরে N এর মান 3, তার মানে এটা আর কি N এর মান 3 দিয়ে আছে 3s2। তার মানে 3s2 এটার লাস্ট ইলেকট্রন অরবিটালের যে ইলেকট্রনটা ওইটা আর কি বলে দেওয়া আছে। তো এখন দেখো আমাদের যে 3s2 এটা আর কি কোনটার ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পারবো, কিন্তু এটার আগে 1s2 2s2 2p6 আর 3s2 আছে, তাই না? তার মানে এটা কি হবে? এটা হবে কিন্তু এই যে 4 5 6 10 12 12, এটা কিন্তু ম্যাগনেসিয়াম হবে, তাই না? আর এস এস কোনটা? এস দেয়া আছে যে NS2 NP5, আর এখানে এন এর মান দেয়া আছে 3, তার মানে এটা আর কি লাস্ট কক্ষপথটা হবে 3s2 3p5, তাই না? তো এটা কার ইলেকট্রন বিন্যাস হয়? এর আগে যদি হলো 1s2 2s2 2p6 তারপর 3s2 3p5 দেওয়া হয়, তাহলে এটা কয়টা ইলেকট্রন হলো দেখো তো? 10টা আর 7টা, টোটাল 17টা, তাই না? 17 কার ইলেকট্রন বিন্যাস? 17 কিন্তু হলো ক্লোরিনের। তো এখানে দেখো যে QS2 দেওয়া আছে, তাই না? তো QS2 যৌগটা আসলে কি হবে? QS2 যৌগটা হবে কিন্তু MgCl2। তো এখানে কিন্তু আমরা দেখেই বুঝতে পারছি যে এখানে ম্যাগনেসিয়াম আছে। ম্যাগনেসিয়াম কি? ম্যাগনেসিয়াম কিন্তু ধাতু, তাই না? আর ক্লোরিন কি? ক্লোরিন কিন্তু তোমার অধাতু। তাহলে এটা ধাতু আর অধাতুর বন্ধনটা কি বন্ধন? ধাতু আর অধাতুর বন্ধন কিন্তু আয়নিক বন্ধন। তাহলে যেহেতু এটা আয়নিক বন্ধন, তাহলে কিন্তু আমরা এটা বলতে পারবো যে এটা আর কি পানিতে দ্রবণীয় হবে, তাই না? তো আমরা আমাদের জাস্ট হলো আমাদের যদি সমযোজী বন্ধন হয় তাহলে আমরা জাস্ট চেক করবো ইলেকট্রোনেগেটিভিটির মান, আর আমরা যদি আয়নিক বন্ধন হয় তাহলে আমরা জাস্ট চেক করবো এটা ধাতু আর অধাতু কিনা। তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে ইজিলি ভাবে। তো দেখো যে আমাদের যদি এটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয় তাহলে এটা কিভাবে আর কি পানিতে দ্রবণীয় হবে, এটার যে চিত্রটা কিন্তু আমাদেরকে আঁকিয়ে দেখতে হবে কিন্তু, ঠিক আছে? তো দেখো যে আমাদের প্রথমে আমরা যেভাবে আঁকাবো যে ম্যাগনেসিয়াম আগে দেব। ম্যাগনেসিয়াম কত হয়? এটা যদি ম্যাগনেসিয়াম তার ক্যাটায়নে ভাগ করলে কি হয়? ম্যাগনেসিয়াম 2+ হয়, তাই না? এখন ম্যাগনেসিয়াম 2+ হলে এটা আর কি যখন পানিতে আর কি দ্রবণীয় হবে তখন এই যে ম্যাগনেসিয়াম 2+, এখন প্লাস প্রান্তকে পানির যে ভি শেপের যে প্রান্ত, ওইটার কোন প্রান্তটা আর কি আকর্ষণ করবে? এটা কিন্তু আকর্ষণ করবে যে নেগেটিভ দিকটা, তাই না? কারণ প্লাসকে নেগেটিভ যে দিকটা সেটাই কিন্তু আকর্ষণ করে। তো পানির নেগেটিভ দিকটা কোনটা? ওইটা কিন্তু অক্সিজেন, তাই না? তো তাহলে অক্সিজেন আর কি এভাবে আসবে। অক্সিজেনের কি থাকে? Δ2- থাকে, তাই না? এখন দেখো যে এটার আর কি হাইড্রোজেন আছে এখানে, হাইড্রোজেন, আর এখানে থাকবে হাইড্রোজেন। আবার এখানে আরেকটা পানির অণু আসবে, ওইখানে আর কি অক্সিজেনটা হলো Mg2+ এর দিকে যাবে, আর এটা আর কি এইচ আকারে এভাবে থাকবে। তো এটা আর কি সম্পূর্ণ আর কি ম্যাগনেসিয়ামকে ঘিরে ধরবে। দেখো এভাবে ঘিরে ধরার কারণে কিন্তু ও আর কিন্তু ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সাথে কিন্তু মিশতে দেয় না। এখন মিশতে না দিলে আর কি ওটা আর কি পানিতে সম্পূর্ণ সলিউবল হয়ে যায়। তো এই জন্য আর কি এই চিত্রটা কিন্তু আমাদেরকে আঁকা শিখতে হবে, আর এটা কিন্তু পরীক্ষার খাতায় আঁকতে হবে। আর আমাদের আরেকটা আছে কি, ক্লোরিন আছে। তো ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? ক্লোরিন যেহেতু মাইনাস, তাহলে ক্লোরিন মাইনাসের কারণে এখানে কে আকর্ষণ হবে? এখানে কিন্তু H+টা আকর্ষণ হবে, তাই না? তো যেটা আমাদের ডেল্টা+, এটা আর কি তোমার আংশিক যে হলো হাইড্রোজেনটা, এটা আর কি কিন্তু আমাদের হলো এটার সাথে ক্লোরিনের সাথে আকর্ষণ হবে। তো আমরা এটার চিত্র কেমন হবে? এই যে এভাবে হবে এটা। তো এই চিত্রটা আমরা একটু খাতায় আর কি প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এটা কিন্তু যদি পরীক্ষার খাতায় দিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা 4-4 পাবো। তো এটা কিন্তু ইম্পর্টেন্ট চিত্রটা।
এটা সবাই একটু আঁকবা। তো এইভাবে দেখো যে ক্লোরিনটাকে আর কি পানির অণুটা ধরে রাখবে, আর হলো এইভাবে কিন্তু ম্যাগনেসিয়ামকে পানির অণুটা ধরে রাখবে। তো আমরা জাস্ট এটাই ব্যাখ্যা করবো এখানে যে আমাদের প্রথমত যে এই যৌগটা আসলে কি, দেন তারপরে এটা কি আয়নিক বন্ধন আছে নাকি আয়নিক যৌগ, না এটা কি, এটা আর কি আমরা দেওয়ার পর তখন আর কি এই যে যেহেতু এটা আয়নিক যৌগ তার মানে এটা আর কি পানিতে দ্রবণীয় হবে, দেন Mg2+ ক্লোরিন মাইনাস এটার একটা স্ট্রাকচার রাখে দেবো। তো আমাদের কিন্তু প্রথম যৌগটা কিন্তু হয়ে গেছে, তাই না? এখন আমাদের দেখতে হবে কি দ্বিতীয় যৌগ কিন্তু আর টুটা কি, আর টু এর এখানে দেয়া আছে যে ইনফরমেশন যে NS1 আর লাস্ট কক্ষপথে 1 জাস্ট। তো সর্ববহিস্থ শক্তি স্তর কিন্তু দেয়া আছে 1, তার মানে এটা 1s1। তো এটা কি, এটা কিন্তু হাইড্রোজেন। আর এখানে যেহেতু আর টু দেয়া আছে তার মানে এটা হাইড্রোজেন গ্যাস। তো এখন আমরা একটু জাস্ট দেখবো যে হাইড্রোজেন গ্যাস কি পানিতে দ্রবণীয় হবে কি দ্রবণীয় হবে না। তো আমাদের যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির মান দিয়ে দেখি, এটা যেহেতু অধাতু, তাই না? অধাতু এটা কি, এটা সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধনের ক্ষেত্রে আমরা জাস্ট দেখবো যে হাইড্রোজেন আর হাইড্রোজেন। তো এখানে দেখো যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান কত ছিল, এটা কিন্তু 2.1 ছিল, তাই না? আর এটারও কত 2.1, এটা তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হবে, 2 - 1 - 2 - 1, তার মানে এটা কত হয়, জিরো হয়। তাহলে এটা যেহেতু জিরো হয়, তো জিরো কার ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্যের মান যদি জিরো হয় তাহলে ওইটা কি হবে, ওইটা কিন্তু তোমার বিশুদ্ধ সমযোজী যৌগ হবে। আর বিশুদ্ধ সমযোজী যৌগ কিন্তু কখনোই পানিতে দ্রবণীয় হয় না। তার মানে হাইড্রোজেন কি, হাইড্রোজেন কিন্তু পানিতে দ্রবণীয় হবে না। হাইড্রোজেন তার মানে আর টু পানিতে দ্রবণীয় না। তো আমরা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটির মান দিয়ে কিন্তু এই কনসেপ্টের যতগুলা কোশ্চেন আছে সবগুলা কিন্তু আমরা সলভ করে ফেলতে পারবো ইজিলি। তো আমাদের নেক্সট কোশ্চেনটা হলো চট্টগ্রাম বোর্ড 2023-এর BA4 এবং এটি একই ধরনের যৌগ কিন্তু একটি পানিতে দ্রবণীয় অন্যটি অদ্রবণীয়। তো আমাদের এই কোশ্চেনগুলো সলভ করার আগে আমাদের দেখতে হবে যে সবসময় দেখবো যে উদ্দীপকে দেওয়া আছে এরকম একটা মৌল, মানে ফাইন্ড আউট করতে হয় মৌলটা। দেন তারপর এটা যদি আয়নিক হয় তাহলে আয়নিক, তাহলে ওটা পানিতে দ্রবণীয়। আর যদি সমযোজী হয় তখন আমাদের তড়িৎ ঋণাত্মকতা দিয়ে চেক করতে হয়। জাস্ট এই তিনটা জিনিস আমরা ধাপে ধাপে করলে আমাদের কিন্তু এটা 4-4 পাবো। তো দেখো আমাদের দেওয়া আছে BA4, তো বি মৌলটা কি, বি মৌলটা কিন্তু এখানে দেয়া আছে যে প্রোটন সংখ্যা তার 6। প্রোটন সংখ্যা 6 কার, প্রোটন সংখ্যা 6 কিন্তু কার্বনে, তাই না? 6 কার্বন। আর এ কার, এ দেয়া আছে এখানে, এ দেয়া আছে তোমার হলো 1 নম্বর, প্রোটন সংখ্যা 1, প্রোটন সংখ্যা 1 হলো হাইড্রোজেনের। তো আমরা জাস্ট এটা BA4, তার মানে যৌগটা কি হবে, যৌগটা হবে কিন্তু CH4, তার মানে এটা হবে মিথেন। যৌগটা BA4 মানে CH4, এটা আর কি মিথেন হবে। আর আর দেখো যে হলো এডি, এডি কোনটা হবে, এ কিন্তু দেয়া আছে যে 1 হাইড্রোজেন। আর ডি নম্বর কি, ডি কিন্তু হলো তোমার 17 প্রোটন, 17 প্রোটন হলো আর কি তোমার ক্লোরিনের। তার মানে ডি যৌগটা হবে, এডি যে যৌগটা সেটা কিন্তু HCl। তো এখন বলেছে যে BA4 এবং এডি একই ধরনের যৌগ কিন্তু একটি পানিতে দ্রবণীয় অন্যটি অদ্রবণীয়। তো আমরা দেখো যে এখানে দেয়া আছে যে এইচ যেটা সেটা কি, অধাতু। ক্লোরিন কি, ক্লোরিনও অধাতু। সি কি, অধাতু। এইচও অধাতু। তার মানে এই দুইটাই কিন্তু সমযোজী যৌগ, তাই না? দুইটার মধ্যে কিন্তু সমযোজী, বাট একটা আর কি তোমার পানিতে দ্রবণীয় আর একটা কিন্তু পানিতে দ্রবণীয় না। তো আমরা ওইটাই আর কি চেক করব। দেখো যে আমাদের হলো, আমরা তাহলে যদি দুইটা যদি সমযোজী হয়ে যায় তাহলে আমরা কি কনসেপ্ট ইউজ করি, আমরা কিন্তু হলো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা ক্যালকুলেট করি, তাই না? তো আমরা দেখো যে CH4, তো আমরা যেহেতু তড়িৎ ঋণাত্মকতা জাস্ট হলো পরমাণুগুলো নিয়ে কাজ করি, তো সি আর এইচ। তো দেখো এটার মধ্যে পার্থক্যটা দেখো তো কত হয়। তো সি এর কত ছিল, সি এর কিন্তু ছিল 2.5, তাই না? আর এইচ এর কত, 2.1। আর আরেকটা মৌল ছিল তোমার হলো ক্লোরিন, তো ক্লোরিনের ছিল কত, 3। তাহলে সি 2.5, তাহলে এটা হবে হলো 2.5 আর এটা হলো 2.1, তাহলে এটা ডিফারেন্সটা কত হয়, ডিফারেন্সটা হয় কিন্তু 0.4, তাই না? আর আমাদের আরেকটা যৌগ কি ছিল, আমাদের আরেকটা যৌগ ছিল কিন্তু HCl, তাই না? তো HCl এর ক্ষেত্রে এইচ এর কত, 2.1, তাই না? আর সিএল এর কত, সিএল এর কিন্তু 3। তাহলে এদের যদি ডিফারেন্সটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে ডিফারেন্সটা কত হবে, 3 - 2.1, তাহলে এটা কিন্তু হবে 0.9। তাহলে দেখো একটা জিনিস এখানে তোমার 0.4 এটা কোন রেঞ্জে পড়ে, এটা কিন্তু তোমার অপোলার রেঞ্জে পড়ে, তাই না? তো অপোলার সমযোজী যৌগ কিন্তু পড়বে। আর এটা কত, এটা 0.9। আমরা জানি যদি তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 এর থেকে বেশি হয় আর 1.7 এর থেকে আবার কম হয়, তাহলে এই রেঞ্জটায় যেটা থাকবে সেটা কিন্তু তোমার পোলার সমযোজী যৌগ, তাই না? তার মানে এটা হবে পোলার সমযোজী যৌগ। আর পোলার সমযোজী যৌগ কি করে, পোলার সমযোজী যৌগই কিন্তু তোমার একমাত্র দ্রবণীয়, পানিতে দ্রবণীয় হয়। আর অপোলার সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবণীয় হয় না। তাহলে এডি যেটা সেটা আর কি পানিতে দ্রবণীয় হবে, আর BA4 যেটা সেটা পানিতে দ্রবণীয় হবে না।
তো আমরা এটা লিখে দেবো যে 0.5 থেকে যদি বড় হয় আর ইএন এর মান যদি 1.7 এর থেকে কম হয়, তাহলে তখনই একমাত্র এটা পোলার সমযোজী যৌগ হয়। তো এইভাবে যদি আমরা হলো কোশ্চেনের পুরো যদি লিখে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা কোশ্চেনের 4/4 পেয়ে যাব। তো আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাই। লাস্ট কোশ্চেনটা বলছে রাজশাহী বোর্ড 2022-এর খ নম্বর, আর কিউ এবং পি কিউ টু উভয় যৌগদের পানিতে দ্রবীভূত হয় কি? তো দেখো যে হলো আমাদের আর যে যৌগটা, আর কি দিয়ে আছে, আর হলো 12, আর 12, তার মানে এটা কি হবে? এটা হবে ম্যাগনেসিয়াম, তাই না? আর আমাদের আরেকটা কি দেওয়া আছে? কিউ, কিউ 8। তো কিউ 8 এটা কি? এটা হলো অক্সিজেন। অক্সিজেনের প্রোটন সংখ্যা 8, এই জন্য অক্সিজেন। আর আরেকটা দেওয়া আছে যে পি কিউ, পি কিউ যে যৌগটা, পি, পি দেওয়া আছে 6, তার মানে এটা হবে কার্বন। তো আমাদের আর কিউ যৌগ প্রথমে আছে, আর কিউ, আর কিউ যৌগটা তাহলে কি হবে? আর কিউ যৌগটা হবে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো ম্যাগনেসিয়াম অক্সাইড এটা কি? এটা কিন্তু আমরা জানি যে ম্যাগনেসিয়াম অক্সাইড কিন্তু ম্যাগনেসিয়াম ধাতু আর অক্সিজেন অধাতু, তার মানে ধাতু অধাতু মিলে কি হয়? আয়নিক যৌগ হয়, তাই না? তার মানে এটা আয়নিক যৌগ, তার মানে এটা পানিতে দ্রবীভূত হবে ইজিলি। তো আমরা পানিতে দ্রবীভূত কিভাবে হয় এটা আমরা একটু আঁকবো, এটা আমাদের ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে বলে দেবো যে এটা আর কি আয়নিক যৌগ, এই জন্য পানিতে দ্রবীভূত হয়। দেন তারপর আমরা ম্যাগনেসিয়ামের একটা এরকম চিত্র আঁকবো। দেন পানির যে হলো যে পোলটা আর কি ম্যাগনেসিয়াম 2+ কে আর কি আকর্ষণ করে, ওইটা আমরা দেখবো যে আকর্ষণ করে অক্সিজেন, তাই না? O2 ডেল্টা মাইনাস, তাই না? এটাকে হাইড্রোজেন এভাবে ঘিরে রাখবে। দেখো এভাবে আমরা আর কি আঁকিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই চিত্রটার জন্য কিন্তু আমাদের মার্ক আছে, তো আমরা চিত্রটা একটু ভালো করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করলে আর কি আমরা এটা পেরে যাবো ইজিলি। দেন আমাদের হলো এইভাবে ম্যাগনেসিয়াম 2+ কে অক্সিজেন অণু আর কি এইভাবে ধরে রাখবে, এটা আমাদের আঁকতে হবে। দেন তারপর আমরা যেটা করবো সেটা হলো আমাদের অক্সিজেনকে কিভাবে ধরে রাখবে? O2-। O2- কে কোন পদার্থটা আকর্ষণ করবে? ওইটা কিন্তু হাইড্রোজেন প্লাস আকর্ষণ করবে, তাই না? হাইড্রোজেন এটা। তো এটাকে কিন্তু এইভাবে ধরে রাখবে, এটা আমরা কিন্তু লিখবো। তো আমাদের হলো এইভাবে আঁকলেই হয়ে যাবে। হ্যাঁ, তো এই যে আমাদের আমাদের যদি এখানে কোনো আয়নিক যৌগ থাকে, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড কি আয়নিক যৌগ না? Ca2+। তো আমরা জাস্ট কি করবো, এই যে Mg2+ এর জায়গায় এখানে জাস্ট Ca2+ দিলে কিন্তু আমাদের বাকি চিত্র সেম রাখলেই হবে। আর এখানে O2- এর জায়গায় আমরা যদি ক্লোরিন মাইনাস দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো সেক্ষেত্রে যে কোনো আয়নিক যৌগের ক্ষেত্রে আমরা জাস্ট এই যে এখানে আর কি আয়নিক যৌগটা বসাবো। এটা যদি প্লাস মান হয়, এই যে অক্সিজেনগুলো এভাবে ঘিরে রাখবে প্লাস, প্লাসের জন্য। আর যদি এটা যদি মাইনাস মান হয়, তাহলে আমরা কিন্তু হাইড্রোজেন গুলা কিন্তু আর কি চারিদিকে ঘিরে রাখবে। এটা আমরা আর কি দেখলে আমাদের হয়ে যাবে ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, তো আমাদের কিন্তু আয়নিক যৌগ সবকিছুর ক্ষেত্রে এইভাবে আঁকি দিলেই হয়ে যাবে। তো এখন আমরা হলো নেক্সট যৌগ দেখবো। নেক্সট যৌগটা কি দিয়ে আছে? নেক্সট যৌগটা দিয়ে আছে হলো PQ2। PQ2 কি? PQ2 আর কি কিন্তু PQ2 আর কি, পি হলো তোমার কার্বন আর কিউ হলো অক্সিজেন, তার মানে কার্বন ডাই অক্সাইড। এখন আমরা জাস্ট এটার ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে দেখি আমরা এটা কি পানিতে দ্রবীভূত হবে কিনা। এটার জন্য আমাদের জাস্ট চেক করতে হবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তো কার্বন ডাই অক্সাইডের তড়িৎ ঋণাত্মকতার মান কত ছিল? এটা কিন্তু কার্বনের ছিল 2.5 আর অক্সিজেনের ছিল 3.5, তাই না? তো আমরা জাস্ট এখানে দিয়ে দেবো মানগুলো, 2.5 আর 3.5। তো এখন দেখো তো এটার হলো ডিফারেন্স কতটুকু? এটা ডিফারেন্স কিন্তু 1.0, তাই না? তার মানে এটা কি? এটা কি পোলার যৌগ? হ্যাঁ, এটা পোলার সমযোজী যৌগ। তার মানে এটা কি পানিতে দ্রবীভূত হবে? হ্যাঁ, এটা পানিতে দ্রবীভূত হবে। পোলার সমযোজী যৌগ, আর তো এটা পানিতে দ্রবীভূত হবে। তো আমাদের অনেক গাইডে দেওয়া আছে যে কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত না, বাট কার্বন ডাই অক্সাইড এই যে পোলার, আমরা যে তড়িৎ ঋণাত্মকতার মান দেখেই বুঝলাম যে এটা কিন্তু কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়। আর ওইটা কিন্তু কার্বন ডাই অক্সাইড পানিতে দ্রবীভূত হয়ে কিন্তু তৈরি করে H2CO3, তাই না? কার্বনিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু পানিতে দ্রবীভূত হয়, এটা আমাদের কিন্তু লিখতে হবে। তো এটার মাধ্যমে আমাদের শেষ হলো দ্রবণীয়তার কনসেপ্টটা। তো আমরা জাস্ট এইভাবে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা পোলার সমযোজী আর কোনটা হলো পোলার সমযোজী না। তো সেক্ষেত্রে আমরা যদি পোলার সমযোজী হয়, তাহলে আমরা ডাইরেক্ট এভাবে পরীক্ষার খাতায় লিখে দেবো যে এটার মানে এটা, আর এটা পোলার সমযোজী, তার মানে এটা আর কি পানিতে দ্রবীভূত হয়। আর আয়নিক যৌগ হলে তো আয়নিক যৌগের জাস্ট আমাদের এই যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকাতে হবে, দেন এখানে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইগুলাই আর কি নিয়ে আমাদের এসএসসিতে আছে। আর যেগুলা একটু এক্সেপশন আছে ওইগুলা কিন্তু আমরা স্কিপ করবো, তাইলেই হবে, আমাদের সমস্যা নেই। তো আমাদের দ্রবণীয়তা কনসেপ্টটা শেষ। এখন আমাদের দেখতে হবে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। তো গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কি?
গলনাঙ্ক হলো যে তাপমাত্রায় কোনো পদার্থ বা যৌগ গলতে শুরু করে সেটা হলো গলনাঙ্ক তার। আর স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় কোনো যৌগ বা পদার্থ ফুটতে শুরু করে সেটা হলো স্ফুটনাঙ্ক। তো আমরা দেখবো যে আসলে কোন যৌগগুলা গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক বেশি হয়। তো আমরা কিন্তু আগে একবার পড়ে এসেছিলাম যে হলো আয়নিক যৌগের সবকিছু বেশি বেশি, তার মানে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক আয়নিক যৌগেরই বেশি হবে। তো আমরা দেখি যে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ অপেক্ষা কম হয়, তাই না? তো আমাদের কেন আয়নিক যৌগটা আর কি বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থাকে? তো এটার জন্য আমরা লিখবো যেটা যে আয়নিক যৌগ ধনাত্মক ও ঋণাত্মক আধান থাকে। এই আধানদ্বয় পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাদের আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়, ফলে এদেরকে একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপ শক্তির প্রয়োজন হয়। তো মেইনলি যেটা হয় যে আয়নিক যৌগের যে ক্যাটায়ন আর অ্যানায়নটা থাকে ওইটা অনেক দৃঢ়ভাবে আকর্ষণ করে থাকে, এদের আকর্ষণ বল অনেক বেশি হয়, এর ফলে প্রচুর পরিমাণে তাপ শক্তি লাগে। এই জন্য তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি পরিমাণে হয়ে যায়। তো আমরা একটা যদি উদাহরণ দেখি যে হলো NaCl, যেমন NaCl কি? NaCl একটা আয়নিক যৌগ। তো এটার যদি আমি বলি গলনাঙ্ক কত, এটার গলনাঙ্ক কিন্তু 801 ডিগ্রি সেলসিয়াস। 801 ডিগ্রি সেলসিয়াস তার গলনাঙ্ক। তো এটা কিন্তু অনেক বেশি পরিমাণ। 801 ডিগ্রি সেলসিয়াস কিন্তু অনেক বেশি পরিমাণ। আর এর যদি স্ফুটনাঙ্ক বলি, স্ফুটনাঙ্কটা হলো 1465 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা স্ফুটনাঙ্ক তার। আর আমরা যদি আরেকটা উদাহরণ নিই, আমরা যদি দেখি যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটাও একটা আয়নিক যৌগ। তো এটার মেল্টিং পয়েন্টটা কত? এটা কিন্তু 714 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এটা তার কিন্তু গলনাঙ্ক। এটা স্ফুটনাঙ্ক কিন্তু হবে 1412 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা হবে তার স্ফুটনাঙ্ক। তো এটা কিন্তু অনেক হিউজ পরিমাণ একটা ডিগ্রি সেলসিয়াস লাগে, এই জন্য কিন্তু এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তো আমরা সমযোজী যৌগের জন্য দেখি, সমযোজী অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ মূলত দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের কারণে হয়ে থাকে। কাজে সমযোজী যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয়, এই জন্য এদেরকে সামান্য তাপ প্রদান করলে এরা পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়। তার মানে মেইনলি সমযোজী যৌগে দুর্বল ভ্যান ডের ওয়ালস বল থাকে। এটার ফলে আমাদের কিন্তু বেশি তাপ দরকার হয় না। আমাদের হলো আন্তঃআণবিক আকর্ষণ বলটা অনেক কম থাকে এদের, এই জন্য সামান্য তাপ দিলে এটা আর কি পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়। তো যেমন আমরা যদি দেখি আমাদের সবচেয়ে কমন উদাহরণ কি? পানি, তাই না? পানির স্ফুটনাঙ্ক কত? পানির স্ফুটনাঙ্ক কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এটা তার পানির স্ফুটনাঙ্ক। আর আর পানির গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে পানি হলো গলতে শুরু করে, তাই না? বরফ থেকে গলতে শুরু করে, তার মানে এটা তার গলনাঙ্ক। তো এখন আমরা যদি আরেকটা উদাহরণ নিই, আমাদের হলো আরেকটা উদাহরণ হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এটা আর কি -56.6 ডিগ্রি সেলসিয়াস, এটা তার হলো মেল্টিং পয়েন্ট গলনাঙ্ক। আর -78.5 ডিগ্রি সেলসিয়াস হলো তার বয়লিং পয়েন্ট। তো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারবো যে সমযোজী যৌগের কিন্তু অনেক কম গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, বাট আয়নিক যৌগের কিন্তু অনেক বেশি, 801, আর এটা কিন্তু 0 ডিগ্রি, কিন্তু এটা কিন্তু অনেক বেশি পরিমাণ ডিফারেন্স থাকে। তো আমরা আমাদের যদি এই কথাগুলো যদি আমরা গুছিয়ে লিখে দিতে পারি, যে আমাদের যদি কখনো কোশ্চেন আসে, তাহলে আমরা জাস্ট ফাইন্ড আউট করবো কি এটা আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগ হলে আমরা বলবো যে এই যে আকর্ষণ বল বেশি থাকে, বেশি তাপ শক্তির প্রয়োজন হয়, পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তো এটা লিখে দেবো। আর এটা যদি সমযোজী যৌগ আমাদের দেখি যে আমরা ওটা আর কি দুইটাই অধাতু সমযোজী যৌগ, তাহলে আমরা যেটা লিখবো যে আন্তঃআণবিক আকর্ষণ বল মূলত দুর্বল ভ্যান ডের ওয়ালস বলের কারণে হয়ে থাকে। আর এদের আকর্ষণ বলটা অনেক কম হয়, সামান্য তাপ প্রদান করলে এরা আর কি পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়। এর ফলে এদের স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক কিন্তু অনেক কম থাকে আয়নিক যৌগের তুলনায়। তো এটাই আমাদের হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কর কনসেপ্টটা। তো আমরা আমাদের লাস্ট কনসেপ্টে চলে যাই। লাস্ট কনসেপ্ট হলো বিদ্যুৎ পরিবাহিতা। তো আমরা কিন্তু দেখেছি যে আয়নিক যৌগের বিদ্যুৎ পরিবহন কিন্তু সমযোজী যৌগের থেকে অনেক বেশি। তো সেক্ষেত্রে আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে, কিন্তু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না। তো এটার কারণ কি? এটার কারণ হলো যে বিদ্যুৎ পরিবহনের জন্য প্রয়োজন বিচ্ছিন্ন ধনাত্মক বা ঋণাত্মক আয়ন। যেহেতু জলীয় দ্রবণে আয়নিক যৌগসমূহ বিচ্ছিন্ন ধনাত্মক ও ঋণাত্মক আয়ন হিসেবে অবস্থান করে, কাজেই সকল আয়নিক যৌগ জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে। যেমন আমরা যদি একটা উদাহরণ নিই, দেখো আমরা যদি হলো NaCl নিই, ঠিক আছে? NaCl, তো এটাকে যখন তুমি পানিতে দিবা তখন কি হবে? তো আমরা কিন্তু আগে দেখে এসেছি দ্রবণীয়তা থেকে যে যখন NaCl তুমি পানিতে দাও তখন কিন্তু এটার পানির অণুগুলা কিন্তু একে ঘিরে ফেলে, তাই না? দেন তারপর এটাকে বিচ্ছিন্ন আকারে পরিণত করে। তো যেটা হয় সেটা আর কি যে Na প্লাস আকারে পরিণত করে আর প্লাস Cl মাইনাস। তো এখানে যে বিচ্ছিন্ন আকারে Na প্লাস আর প্লাস Cl মাইনাস যে পরিণত করতে পারে না, এটাই কিন্তু পরবর্তীতে বিদ্যুৎ পরিবহন হিসেবে কাজ করবে। তো এইভাবে কিন্তু আর কি Na প্লাস প্লাস Cl মাইনাসের জন্য কিন্তু আর কি ওরা বিদ্যুৎ পরিবহন করে, তাই না?
আবার আমরা যদি দেখি যে সমজীয় যৌগ, অপরদিকে জলীয় দ্রবণে সমজীয় যৌগ বিদ্যুৎ পরিবহন করে না, কারণ সমজীয় যৌগ কোনো বিচ্ছিন্ন আয়ন তৈরি করে না। আর দ্রবণে আয়ন না থাকলে তা কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না। যেমন আমরা যদি দেখি আমাদের হলো গ্লুকোজ, গ্লুকোজের সংকেত কি C6H12O6। এটাকে কিন্তু তুমি হলো কোনোভাবে কিন্তু বিচ্ছিন্ন আয়নে পরিণত করতে পারবে না। এখন তুমি কোন দিক দিয়ে কাটবে, এইভাবে এভাবে না, এভাবে কিন্তু পারবে না, তাই না? তো এটা কিন্তু আর কি তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। তবে এটা যদি পোলার সমযোজী যৌগ হয় তখন কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করবে, তাই না? কারণ কি? কারণ হলো পোলার সমযোজী যৌগসমূহ তড়িৎ পরিবাহী হওয়ার কারণ এদের দুই প্রান্তে সৃষ্ট ডাইপোল ডাইপোল বন্ধন। তো এরা কিন্তু কিসে পরিণত হয়? আমরা যেমন ধরি HCl, HCl এর তড়িৎ ঋণাত্মকতার মান কত? H এর কিন্তু 2.1, ক্লোরিনের কিন্তু 3, তাই না? তো এদের মধ্যবর্তী পার্থক্য কত? এদের মধ্যবর্তী পার্থক্য কিন্তু 0.9। তো 0.9 হলে এটা কি? এরা আর কি পোলার সমযোজী যৌগ, তাই না? তো এখানে HCl এর ক্ষেত্রে কি হবে? এই যে ইলেকট্রন নেগেটিভিটির মান এটা 2.1 আর এটা 3 হওয়ার কারণে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রন কিন্তু এরা টেনে এদিকে নিয়ে আসবে, তাই না? তো এখন টেনে যদি এদিকে নিয়ে আসে তাহলে এটা কিসে পরিণত হবে? ডেল্টা মাইনাসে। আর এটা কিসে পরিণত হবে? ডেল্টা প্লাসে। এই যে ডাইপোল ডাইপোল সৃষ্টি হলো না, এই ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের কারণে কিন্তু বিদ্যুৎ কিন্তু ওরা পরিবহন করতে পারবে। তাহলে পোলার সমযোজী যৌগ হলে কিন্তু একমাত্র তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটাই আর কি আমাদের বিদ্যুৎ পরিবাহিতার কনসেপ্ট। তো আমরা এই রিলেটেড একটা হলো সিকিউ সলভ করে আসি। তো আমাদের সিকিউটা হলো বরিশাল বোর্ড 2023-এর গ নম্বর কোশ্চেন, উদ্দীপকের এই যৌগ গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বর্ণনা করো। তো দেখো আমাদের বিক্রিয়াটা কি দিয়ে আছে, ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে আমরা এখানে ম্যাগনেসিয়াম নাইট্রেটকে বিয়োজন ঘটাবো, তাই না? বিয়োজন, একটা তাপের উপস্থিতিতে বিয়োজন ঘটাবো। তাহলে কি উৎপন্ন করে? এটা কিন্তু উৎপন্ন করে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড আর অক্সিজেন গ্যাস। এখন দেখো যে আমাদের এই যৌগটা তাহলে কি হলো, আমাদের এই যৌগটা কিন্তু এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এখন বলছে ম্যাগনেসিয়াম অক্সাইড গলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে বর্ণনা করো। তো এখানে কিন্তু আমাদের দুইটা জিনিস আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, একটা হলো কঠিন অবস্থা হলে কি হবে আর গলিত অবস্থা হলে কি হবে। তো একটা আয়নিক যৌগ যখন হলো কঠিন অবস্থা থাকে, যেমন আমরা যদি ধরি ম্যাগনেসিয়াম নাইট্রেট, ওটা আসলে কি আকারে থাকে? ওইটা কিন্তু দেখো, ওইটা কিন্তু এই যে 3D ক্রিস্টাল আকারে থাকে, যেটাকে আমরা বলবো ত্রিমাত্রিক ত্রিমাত্রিক কেলাস আকারে থাকে, তাই না? তো এখানে ত্রিমাত্রিক কেলাস আকারে থাকে যখন হলো এই কঠিন অবস্থায় থাকে, তাই না? এটা আমরা একটু লিখে দিই যে কঠিন অবস্থায় থাকলে এটা আর কি তোমার ত্রিমাত্রিক আকারে থাকে। তো যখন এটা গলিত অবস্থায় থাকে তখন কি হয়? গলিত অবস্থায় থাকাকালীন কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইডকে তোমার পানি আর কি ঘিরে ফেলে, তাই না? পানি আর কি ঘিরে এদেরকে আর কি বিশ্লেষণ করে ফেলে, এদেরকে কিন্তু হলো দুই দিকে আর কি বিচ্ছিন্ন করে ফেলে, তাই না? তো দুই দিকে যদি বিচ্ছিন্ন করে তাহলে তখন কিসে পরিণত হয়? Mg2+ আর অক্সিজেন 2-, তাই না? এই যে ম্যাগনেসিয়াম 2+-এ 2+ কিন্তু যখন হলো পানিতে থাকবে তখন এরা কিন্তু যখন বিদ্যুৎ আসবে বা যখন আর কি ইলেকট্রনের প্রবাহ হবে তখন কিন্তু এটা অংশগ্রহণ করবে, তাই না? আবার এইখান থেকেও আমরা কিন্তু ইলেকট্রনের প্রবাহ পাবো। তো এই যে বিচ্ছিন্ন আয়ন আকারে গঠন যখন হয়ে গেল তখন কিন্তু এরা আর কি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করছে, তখন কিন্তু এরা বিদ্যুৎ পরিবহন করবে। তো আমরা এভাবে লিখে দেব যে আমাদের প্রথমত বলতে হবে যে কঠিন অবস্থায় যখন থাকে তখন কিন্তু এরা ত্রিমাত্রিক কেলাস আকারে থাকে, তখন এরা কিন্তু বিদ্যুৎ পরিবহন করে না। বাট যখন গলিত অবস্থায় থাকে তখন কিন্তু এরা হলো আয়নগুলা, যেগুলা আয়নগুলা আর কি বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তো বিচ্ছিন্ন হয়ে গেলে তখন কিন্তু এরা কিন্তু ইলেকট্রনের প্রবাহ দিতে পারবে, তাই না? তো ইলেকট্রনের যদি প্রবাহ দিতে পারে তখন কিন্তু এরা আর কি বিদ্যুৎ পরিবহন করবে। তো আমরা তখন আর কি এভাবে গুছিয়ে যদি আমরা লিখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের হলো 3-এ 3 এখানে পাবো, বা 4 যদি মার্কেট কোশ্চেন থাকে তাহলে 4-এ 4 পাবো। তো আমাদের জাস্ট এইটাই আর কি ভালো করে গুছিয়ে ব্যাখ্যা করতে হবে। তো এটাই ছিল আমাদের 5 অধ্যায়ের শেষ ভিডিও। তো এখান থেকে আমরা যে সব সিকিউ গুলো সলভ করেছি আর যেগুলো কনসেপ্ট গুলো দেখেছি, এগুলো যদি আমরা বারবার পড়তে থাকি এগুলো কিন্তু ঘুরে ফিরে সকল বোর্ড গুলাতে কিন্তু এই কোশ্চেন গুলাই আসে। যতগুলো বোর্ডে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়, আর এই রিপিট গুলো যদি আমরা বারবার করতে থাকি তাহলে কিন্তু আমরা বোর্ডে একবারে ডাইরেক্ট হুবহু কমন পাবো। তো এগুলো আর কি আমরা বারবার ভালো করে প্র্যাকটিস করবো, যেগুলো আমরা স্ট্রাকচার গুলো আঁকিছি ওইগুলো দেখবো। আমাদের কিন্তু এই 5 অধ্যায়টা ইজিলি ভাবে হয়ে যাবে, আর হলো আমরা কিন্তু এখান থেকে ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। তো পরবর্তীতে আমরা নেক্সট কোনো একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।